হাফিজ চুটফলের গেটে বসেছেন আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আলমের সূর্যঘাট সন্তান আমাদের সকলের স্নেহ জনাব সাহেব জমান সাহেব এখন আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সাহেব জমান সাহেব এখন আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সীতাকুণ্ড উপজেলায় হাফিজ জুট মিলসের সে দ্বারে আমি দাঁড়িয়ে আছি, যেখানে আপনারা সকলে আজ উপস্থিত হয়েছেন, যেখানে আমার প্রয়াত বাবা মরহুম আব্দুল্লাহ নোমান তিনি কত শতবার অথবা হাজারবার এসেছেন আমারও জানা নাই, যেখানে আমার চোখে দেখা খুব অল্প বয়সে প্রথম শ্রমিক নেতা মরহুম এম এ গফুর সাহেবের লক্ষ দিন পদচারণা ছিল, ঘাম রক্ত শ্রম সকল কিছুর বিনিময়ে আমরা যে বাংলাদেশ ফিরে পেয়েছিলাম, সেই ইতিহাসের অংশ যে মানুষগুলো মেহনতি শ্রমজীবী রাজনীতির চট্টগ্রামের ধারক বাহক আপনাদের নেতা আব্দুল্লাহ নোমান এবং তার যে আত্মার আত্মীয়রা এই স্টেজে এবং আমার সম্মুখে মুরব্বীরা বসে আছেন, এই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা কমিটির যে সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সভাপতি প্রধান অতিথি আমার চাচা জনাব রায়ন মোহাম্মদ ইসলাম চৌধুরী এসিএ, সাবেক যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য চেয়ারপারসনের, আর সবচেয়ে জরুরি যারা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী পাঁচ শ্রমিক দলের সংগ্রামী সেক্রেটারি, আর সবচেয়ে জরুরি অন্যান্য নেতৃবৃন্দরাও আছেন, সাংগঠনিক সম্পাদকেরা আছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্টরা আছেন, কিন্তু সবচেয়ে বেশি জরুরি যাদের নাম নিতে চাই তারা আমাদের শ্রমিক ভাইয়েরা, যাদের জন্য আজকে আসলে আমরা এখানে উপস্থিত। আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এম এ গফুর চাচার নাম নিয়ে শুরু করেছি, আর আমি বলতে চাই জনাব তারেক রহমানের একটি বক্তব্য। আমি 1 মাস আগে, বেশি দিন হয়নি, তার সাথে প্রায় ঘন্টা খানেক আমার যে গল্প করার, আলাপ করার, শেখার এবং ওনাকে জানানো যে সুযোগ হয়েছিল, তার একটি বড় অংশ ছিল জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের আলাপগুলো এবং পাট শিল্প নিয়ে বাংলাদেশে। এই বিষয়টি আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি যখন তাকে 8 দফা দাবি এবং আমাদের চিঠিটি আমরা কি কার্যক্রম পরিচালনা করছি বাংলাদেশে তাকে দিলাম, তারপরে 10-15 মিনিট শুধু আমরা আলাপই করেছি পাট নিয়ে কি করা যায় এবং সমস্যাগুলো কোথায়। আমি তাকে বলেছি পাট শুধু একটি শিল্প নয়, পাট বাংলাদেশের মানুষের একটি আবেগের নাম, অতএব এটিকে দেখতে হবে দেশপ্রেম দিয়ে। দেশপ্রেম ছাড়া শুধু প্রফিটের চিন্তা করলে পাট কলগুলোকে আসলে উদ্ধার করা যাবে না। পাট শ্রমিক
শ্রমিকদের জন্য এবং পাট চাষীদের জন্য কিচ্ছু করা যাবে না। বিশেষ করে যে দেশি বিদেশি ষড়যন্ত্র পাট শিল্পকে নিয়ে হয়েছে, আমার ধারণা বাংলাদেশে আর কোন সেক্টরে এই ধরনের ষড়যন্ত্র হয় না। তিনি আমাকে মুগ্ধ করে দিলেন তার প্রত্যুত্তরে যা বললেন সেটি দিয়ে। আমি দেখলাম তিনি সম্যক ধারণা রাখেন বাংলাদেশের পাট শিল্প নিয়ে, পাট কলগুলো নিয়ে এবং পাটের ভবিষ্যৎ নিয়ে। তিনি আমার সাথে কিছু পাট নিয়ে কি করা যায় এগুলো নিয়েও আলাপ করলেন, ভবিষ্যতে কি করা যায়, শুধু পাট কল নয়। অতএব পাট শিল্প নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কাণ্ডারির যে চিন্তা আছে, আমাদের শ্রমিক মেহনতি ভাই বোনদের আমি জানাতে চাই, আপনারা আশ্বস্ত হন যে তিনি যদি ক্ষমতায় আসেন, আপনারা যদি ব্যালট বাক্স 2008-এর মতো ছিনিয়ে না নিতে দেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের পাট শিল্পে একটি গণজাগরণের সৃষ্টি করবেন। আর সেই জায়গায় আপনারা এটাও আশ্বস্ত থাকতে পারেন, আমি কি হলাম আর কি হলাম না মুখ্য নয়। রাজনীতিতে অনেক ব্যক্তিগত চাওয়া থাকে, অনেক চাওয়া পাওয়ার জায়গায় অনেকে হেরে যায়, অনেকে জিতে যায়, কিন্তু পাট নিয়ে আমার কোনো হারার জায়গা নাই। যতদিন পারবো আমি যুদ্ধ করে যাব আমার সামর্থ্য অনুযায়ী। এবং আমি প্রথমেই তাকে বলে এসেছি এই বিষয়টি যে ভাইয়া, পাট বাংলাদেশের আবেগের নাম, এটাকে অন্যভাবে দেখা যাবে না। একটি বৈপ্লবিক দৃষ্টিকোণ থেকে আমি চাই আপনারা আপনাদের মনটাকে শ্রমিক দলের এবং এই উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন, শুধু পাট শ্রমিক দলের নেতৃবৃন্দ বা কর্মীরা শ্রমিকদের জন্য নয় বা তাদের জন্য এই বক্তব্য নয়, যারা এটার বাইরে আছেন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা আমাদের বিপ্লবে, আমাদের যে গণজাগরণের চেষ্টায় আমরা আছি, এখানে আপনারা অংশীদারিত্ব নেন, আপনারা আমাদের সাথে অংশীজন হন। না হলে বাংলাদেশে যেভাবে রাজনীতিতে বারবার ব্যালট ছিনিয়ে নিয়ে আমাদের প্রত্যেকটা ইলেকশনে এমন মেকানিজম ইঞ্জিনিয়ারিং করে দেশটার সাথে ষড়যন্ত্র হয়ে ধ্বংস করে দেওয়ার পথে আমরা চলে এসেছি, সেরকম এই পাটও অতি শীঘ্রই একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তাই এটাকে বিলুপ্ত হতে দেবেন না। আপনারা কথা দিন আমাকে, আমাদের লড়াই থামার নয়। রাজনীতিতে লড়াই চলবেই চলবে, রাজনীতি রাজপথে হবে, আবার রাজনীতি আমাদের মনের মধ্যেও থাকবে। আমাদের এই লড়াই আমাদের মনেও রাখতে হবে। আমরা আমাদের ভালো মন্দের মধ্যে লড়াই করি নিজের সাথে, রাজপথে রাষ্ট্রে আমরা ভালো মন্দের মধ্যে লড়াইয়ের জন্যই রাজনীতি করি। তাই বলুন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দেখো লড়াই করো, দুনিয়ার মজদুর, দেখো লড়াই করো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি খুব দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে জানেন, আমাকে এভাবে বলেন, আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে পড়াশোনা করে যেহেতু এসছি, আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ার সুযোগ পেয়েছিলাম, আমি মিশিগান আমেরিকায় পড়ার সুযোগ পেয়েছিলাম, বাংলাদেশেও কোনো না কোনো কারণে সুযোগ পেয়েছিলাম ভালো ভালো স্কুল কলেজে পড়বার। আপনাদের এটা বলে যেতে চাই, এই ডিগ্রিগুলো 50 ভাগ, শুধু 50 ভাগ আপনার জন্য, আমার জন্য। একজন শিক্ষিত হলে সে দেশপ্রেমিক হবে এমন কোনো কথা নাই। একজন শিক্ষিত হলে তিনি স্বচ্ছতা বুঝবেন এমন কোনো কথা নাই। একজন শিক্ষিত হলে তিনি ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তিনি কাজ করবেন। আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে না। অতএব শিক্ষা থাকলেই হলো না, সুশিক্ষা লাগবে, জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে, দেশপ্রেম লাগবে। তখনই আপনারা স্বচ্ছতা এবং ন্যায্যতার ভিত্তিতে বড় বড় সিদ্ধান্তগুলো নেবেন, যেখানে মানুষ মনে করবে, তারা বোঝে,
তারা জানে, তারা বুঝছে যে তারা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য প্রথম শর্ত, আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমাদেরকে জানাবেন। সাধারণ মানুষের অধিকার আছে সেই সিদ্ধান্তের প্রতিটি ডিটেইলস জানবার, না হলে তাদের সাথে ধোঁকা দেওয়া হবে, তাদের সাথে বেইমানি করা হবে। এবং সেই বেইমানি আমাদের শ্রমিকদের সাথে করা হচ্ছে যুগ যুগ ধরে। বর্তমানে সেটা বেড়ে গেছে পাট শ্রমিকদের সাথে। আমি আমার ভবিষ্যৎমুখী যে বাংলাদেশের স্বপ্ন জনাব তারেক রহমান দেখছেন, এবং স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদেরকে যেটা শিখিয়ে গেছেন, এবং আব্দুল্লাহ নোমান যিনি পথে প্রান্তরে রাজপথে মাঠে ঘাটে যেখানে তিনি দাঁড়িয়েছেন বলে আপনারা শুনেছেন, 5 জন নিয়েও তিনি সংগঠন করেছেন। এত জনদরদী মানবপ্রেমী একজন রাজনীতিবিদ। এই যে মানুষগুলোর কাজ, সেই কাজগুলোতে আমাদের কিভাবে আমরা সাকসেসফুল অর্থাৎ সফল করব, তাদের ধারাবাহিকতা কিভাবে আমরা রক্ষা করব আগামী নির্বাচনের মাধ্যমে। আমি আপনাদেরকে আজকে, যদিও এটা আমার আসন নয়, কিন্তু পুরো বাংলাদেশেই তো আমরা নাগরিক হিসেবে এই কথাগুলো, এই রাজনীতিবিদ হিসেবে কথাগুলো বলতে পারি। আমি আপনাদেরকে বলে যেতে চাই, ইলেকশনের দিন আমাদের যখনই সেই ইলেকশন হবে, এখন তো বলা হচ্ছে ফেব্রুয়ারিতে, যদি এত শীঘ্র ইনশাল্লাহ হয়ে যায়, আপনারা সেন্টার ছাড়বেন না। 2008-এ একটা কৌশলের মাধ্যমে চট্টগ্রাম 10 আসনে, অর্থাৎ পাহাড়তলী, খুলশী, হালিশহর, আংশিক পাঁচলাইশ, আংশিক ডাবলমণি, এই 5 থানার যে ইলেকশন আমার বাবা করেছিলেন, সে ইলেকশনে তিনি অসুস্থ হয়ে যাওয়াতে আমি ছিলাম চিফ ইলেকশন এজেন্ট বা চিফ ইলেকশন অফিসার। পুরো ইলেকশন আমার হাতে, আমার নখদর্পণে এখনো। আমি দেখেছি কিভাবে কৌশলে একটি ইলেকশনকে হাইজ্যাক করা হয়। আমি আপনাদেরকে বলে যাচ্ছি সেটা কি ছিল। প্রশাসন সাহায্য করেছিল বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে সিদ্ধান্তের ভিত্তিতে যে এই আসনগুলো আমরা নিয়ে নেব, তারা দিয়ে দেবে আওয়ামী লীগকে, এই পরবর্তী ফ্যাসিস্ট সরকার। সেইভাবে তারা একটা প্লট দাঁড় করিয়েছিল। সেখানে সেন্টারগুলো অর্ধেক তারা নির্বাচন হতে দিয়েছে, অর্ধেক তারা তাদের মতো করে ব্যালট বক্স চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। সেখানে ইলেকশন হয় নাই সারাদিন, রাতের বেলা দেখেছি 87 সেখানে ভোট কাস্টিং হয়ে গেছে। কি ছিল সেই ইলেকশন? সেই সততার ইলেকশন, জাতির সাথে বেইমানি করার ইলেকশন। সেই ইলেকশন, সেই ধরনের প্ল্যান যদি থেকে থাকে, আপনাদের সেটা রুখে দিতে হবে। আপনারা প্রতিরোধ তৈরি করবেন। যার যার সেন্টারে, আমার আসন হোক, এখানে হোক, সেখানে হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেনারা এবং যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, রাজনীতি না হয় নাই করলেন, কিন্তু আপনার ভোটে আপনার মনের প্রার্থীকে আপনি দিয়েছেন এবং সেটা সেখানে যাবে, সেটা এনশিওর করবার জন্য আপনারা সেন্টারে যতক্ষণ রায় আসবে না, যতক্ষণ হিসাব আসবে না, আপনারা পাহারা দেবেন। আমি আজকে বলে গেলাম, আবার সুযোগ আসবে কিনা জানি না। পুরো সীতাকুণ্ড উপজেলায় এবং উত্তর জেলায় যেখানে যেখানে আপনাদের পদচারণা, এই বিষয়টির ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন। যদি ইলেকশন হাইজ্যাক হয়ে যায়, বাংলাদেশ দারুণ বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে আবারও। অতএব আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ান, আমি অনেকটুকু সময় নিয়ে নিলাম। আশা করছি আপনারা বিরক্ত হননি, হলেও ক্ষমা করবেন। আমি আপনাদের সন্তান, আব্দুল্লাহ নোমান আপনাদের একজন, আর আব্দুল্লাহ নোমানের সন্তান আপনাদের সন্তান। এই পরিচয়ের বাইরে আমার আর আপনার কোনো পরিচয়, কোনো সম্পর্কের বিষয় নাই, কোনো নেতা কর্মীর বিষয় নাই। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বড়। একদিন এসেছিল এবং বলে গিয়েছে যে আমার জন্য একটি কাজ করবেন, সেটি হলো আমার জন্য একটু দোয়া করবেন। আমি যে নিয়ত নিয়ে রাজনীতি করছি, সেই নিয়তে যেন সাফল্য পায়। আর সেই নিয়তে সাফল্য পেলে গত 17 বছর কেন 54 বছরের রাজনীতিও আমরা একেবারে উল্টে দিতে পারবো। অর্থাৎ দুর্নীতিবিহীন বাংলাদেশ, চাঁদাবাজি
দুর্নীতিবিহীন বাংলাদেশ, কপটতার বাংলাদেশ আমরা একেবারে এই জঞ্জালগুলো আমরা সরিয়ে দেব এবং চাঁদাবাজিবিহীন, দুর্নীতিবিহীন, মানবিক একটা বাংলাদেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে জি ইনশাআল্লাহ আপনাদের সাথে আপনাদের মন সবসময় মনে রাখবেন, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সৃষ্টিকর্তা যদি আমাদের সাথে থাকেন, এবং কেন থাকবেন? আমাদের নিয়তের কারণে। একটা বার যদি নিয়ত সহি হয়ে যায়, একটা বার যদি বুঝে যান কোনটা নেকির পথ আর কোনটা খারাপের পথ, নেকির পথে আমরা হাঁটবো, নিয়ত যদি একবার ঠিক করতে পারেন, আপনি দেখবেন পুরো বাংলাদেশে শান্তি বর্ষিত হবে। আর যদি আমরা কপটতা করি, বাংলাদেশ বারবার হোঁচট খাবে। বাংলাদেশ আর হোঁচট খাক আমরা কেউ চাই না। বাংলাদেশ হোঁচট খেলে আমরা প্রায় ধ্বংস হয়ে যাব। যারা জাতীয়তাবাদী শক্তি, যারা সার্বভৌমত্বে বিশ্বাস করে এদেশে, অতএব আপনাদের সাথে আজ এই বিদায় শেষ বিদায় নয়। চট্টগ্রাম, সমগ্র চট্টগ্রামের নেতা ছিলেন আব্দুল্লাহ আল নোমান। সেই অর্থে আবারও আমিও সেই জনকের একজন সন্তান হিসেবে আমি মনে করি আমার আত্মীয়রা, আমার বাবার আত্মার আত্মীয়, আমার আত্মার আত্মীয়রা সমগ্র চট্টগ্রাম সহ বাংলাদেশে বিচরণ করছে। সবার প্রতি আমার একই দৃষ্টি, ছোট বড় দেখছি না। যে যেখানে আমাকে যা বলছে আমি সেদিকেই দৌড়াচ্ছি, সেটাই শুনছি, চেষ্টা করছি আমার দ্বারা কি উপকার করা সম্ভব। কেননা রাজনীতিকে আমি মনে করি ইবাদতের অংশ। এই কথাটি মন থেকে বললাম, নাহলে গুনাহগার হব আল্লাহর সাথে। রাজনীতি হোক ইবাদতের অংশ, এই কথাটি মনে রেখে যদি আমরা সবাই রাজনীতি করি, আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কোনো ষড়যন্ত্র আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে আমাদেরকে নেতৃত্ব দিয়ে সশরীরে এই বাংলাদেশকে একটি স্বপ্নের উন্নত, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশে পরিণত করতে পারেন। আর সবার নেত্রী, আপনাদের হৃদয়ের নেত্রী, দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, যেন তিনি এই সময়টায় কোনো না কোনো ভাবে সুস্থ হয়ে আমাদের সবার জন্য একটি বড় আমব্রেলা, একটি ছাদ হয়ে আমাদের জন্য যেন তিনি বেঁচে থেকে আমাদেরকেও সেই আশ্রয়টুকু দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।